দুজন ছোটবেলার বন্ধু। এক বন্ধু দেব বেপরোয়া পুলিশ অফিসার, আর একজন শান্ত পুলিশ অফিসার রোহান। দুজনেই মুম্বাইয়ে সব থেকে বড় অপরাধী প্রভাত যাদবকে ধরার মিশনে যায়, কিন্তু যতবারই ধরতে যায় সে আগে থেকে জেনে যায় এবং পুলিশের উপর হামলা করে পালিয়ে যায়। এক পর্যায়ে রোহান প্রভাতকে খতম করে এবং তার জন্য পুরস্কার পায়, কিন্তু সেই পুরস্কার গ্রহণের সময় রহস্যজনকভাবে রোহানকে গুলি করে হত্যা করা হয়। এরপর দেব তার বন্ধুর খুনিকে খুঁজতে থাকে, কিন্তু শেষে এক চমকপ্রদ সত্য উদ্ঘাটিত হয়, যার মাধ্যমে জানা যায় কে এই হত্যাকারী, কেনই বা রোহানকে হত্যা করা হলো। তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করি। সিনেমার শুরুতে আমরা দেখি দেব বাইকে করে কোথাও যাচ্ছে এবং ফোনে কথা বলছে। দেব ফোনে বলছিল সে একটি কেস সমাধান করছে, কিন্তু হঠাৎই দেবের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে ডিসিপি ফারহান তাকে দেখতে আসে এবং জিজ্ঞাসা করে কিভাবে কেসটি সমাধান করবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো দেব তার স্মৃতি হারিয়ে ফেলে। এখন সে কিছুই মনে করতে পারছিল না, এমনকি নিজের পরিচয় ভুলে গিয়েছিল, আর ফারহানকেও চিনতে পারছিল না। এরপর ফারহান দেবকে সব বলতে শুরু করে। তখন কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়, যখন ফারহানের বিয়ে হচ্ছিল, আর দেব খুব খুশি ছিল কারণ ফারহানের সঙ্গে দেবের বোনের বিয়ে হচ্ছিল। তবে এই সময় দেব তার কনস্টেবলের কাছে প্রভাত যাদব সম্পর্কে আপডেট জানতে চাইল। প্রভাত যাদব হচ্ছে মুম্বাইয়ের সব থেকে বড় অপরাধী, যাকে তারা ধরার চেষ্টা করছে। ঠিক তখন সেখানে দিয়া আসে, যে ওই কনস্টেবলের মেয়ে। তখন দেব কনস্টেবলকে বলে, আপনার মেয়ে অনেক সুন্দরী। এদিকে প্রভাত যাদবকে ধরার জন্য রোহান ও কিছু পুলিশ কনস্টেবল রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি তল্লাশি করছিল। তখনই এক নেতা, যার নাম আপটে, আসে। কনস্টেবল গাড়ি চেক করতে চাইল, সে তার গাড়ি চেক করানোর অনুমতি দিতে চায় না। চেকিং এর কথা শুনে আপটে পুলিশের উপর হাসতে থাকে এবং রোহানকে বলে, যদি এতই আমার গাড়ি চেক করার ইচ্ছে হয় তাহলে আমার বাড়ি থেকে এসে গাড়ি নিয়ে যাও। এরপর তারা বিনা চেকিংয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু দূর থেকে এই পুরো ঘটনা দেব দেখছিল। এখানেই জানা যায় দেব আসলে রোহানের বন্ধু। তখন দেব রোহানকে নিয়ে সরাসরি আপটের বাড়ি চলে যায় চাবি আনতে। প্রথমে দেব রোহানকে পাঠায় চাবি আনতে, কিন্তু সেখানের গুন্ডারা রোহানকে মেরে বের করে দেয়। তাই দেব নিজেই আপটের বাড়িতে প্রবেশ করে এবং সামনে যেই আসে তাকেই মারতে শুরু করে। এদিকে সেদিন আপটে তার স্ত্রী সুনিতার জন্মদিন উদযাপন করছিল, কিন্তু দেব সেখানে গিয়ে পুরো আনন্দের পরিবেশ নষ্ট করে দেয় এবং আপটেকে হুমকি দেয়। শেষে দেব চেকিং এর জন্য আপটের গাড়ি নিয়ে চলে আসে, কারণ সে আগেই বলেছিল যেন তার বাড়ি থেকে নিয়ে আসে। এই ঘটনার পর পুরো পুলিশ স্টেশনে হইচই শুরু হয়ে যায়, কারণ বিষয়টি সরাসরি মন্ত্রীর কাছে পৌঁছে যায়। কিন্তু এখানকার ডিসিপি ছিল ফারহান, অর্থাৎ দেবের দুলাভাই, তাই দেবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর আমরা দেখি দেবকে নিয়ে পত্রিকায় একটি খবর ছাপা হয়। সেই খবর ফারহান দেবকে দেখিয়ে সতর্ক করে। এতে রেগে গিয়ে দেব সরাসরি সেই পত্রিকার অফিসে যায়, কিন্তু সেখানে গিয়ে দেব জানতে পারে যে এই খবরটি ছাপানোর দায়িত্বে ছিল দিয়া। তখন দেব বলে, আমার সম্পর্কে যা ইচ্ছে তাই লিখতে পারো, কিন্তু ফারহানের ব্যাপারে কিছু লিখবে না, কারণ সে একজন সৎ কর্মকর্তা। এরপর পুলিশ প্রভাতের আস্তানায় অভিযান চালাতে যায়, কিন্তু প্রভাত ছিল খুব চালাক। সে আগে থেকেই খোঁজ পেয়ে যায় পুলিশ অভিযান চালাবে, তাই সেখানে একটি বোমা রেখে পালিয়ে যায়। এরপর সেখানে বিস্ফোরণ ঘটে এবং দুজন পুলিশ নিহত হয় ও কয়েকজন আহত হয়। এই বিস্ফোরণে দিয়ার বাবাও গুরুতরভাবে আহত হন। এই নিয়ে দিয়া দেবকে বলে, এখন আমার বাবা আর কখনো হাঁটতে পারবে না। এরপর রোহান ও দেব দুজনে তাদের বাড়িতে আড্ডা দিচ্ছিল। তখন রোহানের বাবা রোহানের উপর প্রচন্ড রেগে যান। তিনি চাননি যে রোহান দেবের সাথে মেলামেশা করুক। এরপর পুলিশ আবার প্রভাতের বিষয়ে একটি নতুন তথ্য পায়। তারা তাকে ধরতে অভিযানে বের হয়, কিন্তু এবার দেব সতর্ক ছিল। ড্রোনের মাধ্যমে প্রভাতকে শনাক্ত করা হয়। তবে প্রভাতের লোকেরা ড্রোনটি দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে গুলি করে সেটি ধ্বংস করে দেয়। সেখানে চারপাশে সাধারণ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়ানো লোকরা আসলে প্রভাতের লোক ছিল। তারা পুলিশের উপর আকস্মিক হামলা চালায়। কিছু পুলিশ সদস্যের উপর তারা গরম পানি ঢেলে দেয় আর অন্যদের আক্রমণ করে। পুলিশ এখানে আটকে পড়ে আর প্রভাত আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রোহান তাকে পালাতে দেখে তখন তাকে ধরার চেষ্টা করে, কিন্তু প্রভাত রোহানকে অনেক মারে। শেষে যখন রোহানকে গুলি করার জন্য পিস্তল তাক করে, তখন প্রভাত গুলি চালানোর আগেই দেব সরাসরি তাকে গুলি করে। গুলিটি সরাসরি প্রভাতের কপালে লাগে এবং সে ঘটনাস্থলেই মারা যায়। কিন্তু দেব এই হত্যার পুরো কৃতিত্ব রোহানকে দেয়, যাতে রোহানের বাবা তাকে সম্মান করে। আর ঠিক সেটাই হয়। প্রভাতের মৃত্যুর পর রোহানের বাবা খুশি হন এবং ছেলেকে নিয়ে গর্ব অনুভব করেন। এই জন্য একটা পার্টির আয়োজন করা হয়। সেখানে রোহান তার প্রেমিকা নেহাকে বিয়ের প্রস্তাব দেয় এবং নেহা রাজি হয়। পরের দিন প্রভাতকে মারার জন্য রোহানকে পুলিশ ডিপার্টমেন্ট পুরস্কার দেয়, আর রোহান যখন পুরস্কার নিতে মঞ্চে গিয়ে ভাষণ দিচ্ছিল, ঠিক তখনই তাকে কেউ গুলি করে। এতে সাথে সাথে তার মৃত্যু হয়। এখন প্রশ্ন হলো, রোহানকে কে হত্যা করলো? প্রভাত আসলে কার হয়ে কাজ করত? এইসব প্রশ্নের উত্তর তখনও পাওয়া বাকি ছিল।
এখানেই কাহিনী আবার বর্তমানে ফিরে আসে, যেখানে ফারহান দেবকে বলে তুমি রোহানের হত্যার রহস্য সমাধান করেছিল, কিন্তু দেব এখন তার স্মৃতি হারিয়ে ফেলেছিল এবং তার দুর্ঘটনার সময় ফোনটিও নষ্ট হয়ে গিয়েছিল। তাই ফারহান তাকে নতুন একটি ফোন দেয় এবং সাথে একটি পেন ড্রাইভ দেয়, যেখানে রোহানের কেস সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য ছিল। বাড়িতে ফিরে দেব সেই পেন ড্রাইভ ওপেন করে এবং সব ইনফরমেশন, ছবি, ভিডিওগুলো দেখতে লাগলো। সেখানে একটি ভিডিও ছিল যেখানে রোহানকে পুরস্কার দেওয়ার মুহূর্ত দেখা যায়। সেই সময় দেব এবং অন্য সবাই সেখানে উপস্থিত ছিল, কিন্তু হঠাৎই কেউ রোহানকে গুলি করে। দেব ক্যামেরার সাহায্যে দেখে কোনো বিল্ডিং থেকে গুলিটি চালানো হয়েছিল। এরপর যে ব্যক্তি গুলি করেছিল সে পালানোর চেষ্টা করে। দেব দ্রুত ওই বিল্ডিংয়ে যায়, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায় না। রোহানের শেষকৃত্যের সময় দেব তার দুলাভাই ফারহানকে বলে এই কেসটি আমি নিজেই তদন্ত করব, কারণ এখন আর কাউকে বিশ্বাস করতে পারছি না। ফারহানও দেবকে অনুমতি দেয় এই কেসে তদন্ত করার জন্য। এরপর দেব তার টিম নিয়ে সেই বিল্ডিংটি পুনরায় তদন্ত করে, কিন্তু শত্রু এতটাই চালাক ছিল যে একটিও প্রমাণ রেখে যায়নি যা থেকে বোঝা যেত গুলি কে চালিয়েছে। এদিকে দেব নিজেই হত্যাকারীর একটি স্কেচ তৈরি করে এবং তাকে চিনতেও পারে। এখন দেব প্রভাতের এক সহযোগী বান্টিকে ধরার পরিকল্পনা করে। দেব ভাবে সম্ভবত বান্টিই জানে কে রোহানকে গুলি করেছিল। এক পর্যায়ে বান্টিকে খুঁজে পাওয়া যায়, কিন্তু সে পালিয়ে গিয়ে একটি এলাকায় লুকিয়ে থাকে। তবে দেব তাকে খুঁজে বের করে এবং বান্টিকে প্রচণ্ড মারধর করে। এত মারধর করার পরেও বান্টি কিছুই বলছিল না। ঠিক তখনই পুলিশ আরও একটি সূত্র পায়। এরপর পুলিশ বান্টিকে নিয়ে যায়, আর দেব সেই সূত্র অনুসন্ধান করতে অন্য একটি জায়গায় যায়। সেখানে এক মহিলা দেবকে বলে যেদিন রোহান খুন হয়েছিল সেদিন তিনি একটি সবুজ রঙের কার দেখেছিলেন। যেহেতু ওই এলাকায় কোনো পার্কিং স্পেস নেই, তাই তিনি বুঝতে পেরেছিলেন যে কিছু একটা গোলমাল আছে। তবে এখান থেকেও দেব খুব বেশি কিছু জানতে পারেনি। এরপর রোহানের প্রেমিকা নেহা দেবকে ডাকার জন্য ফোন করে, কারণ সে দেবাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চেয়েছিল। কিন্তু দেব তার আগে আপটের র্যালিতে চলে যায় এবং তাকে বিরক্ত করতে থাকে, কারণ যে সবুজ রঙের কার সন্দেহভাজনদের তালিকায় রাখা হয়েছিল সেটি ছিল আপটের গাড়ি। এই বিষয় নিয়ে ফারহান প্রচণ্ড রেগে যায়, কারণ এখনো পর্যন্ত কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি, আর তার উপর দেব মিডিয়ার সামনে এমন কাজ করছিল। এরপর গল্প সেই মুহূর্তে ফিরে যায় যখন দেবের বাইক দুর্ঘটনা ঘটেছিল। এখন ফারহান দেবকে বলে তুমি এই কেসের রহস্য আগেই সমাধান করেছিলে এবং খুনির নামও জানতে পেরেছিলে। দুর্ঘটনার আগে কোথাও গিয়েছিলে, সেখানে তুমি সবকিছু জেনেছিলে। কিন্তু দেব তখনও কিছু মনে করতে পারছিল না। তখন ফারহান বলে তুমি স্মৃতি হারিয়েছ, কিন্তু সামর্থ্য হারাওনি। এই কেস একবার সমাধান করেছিলে, আবারও সমাধান করতে পারবে। এই বলে ফারহান চলে যায়। একটু পর দেবের উপর একদল গুন্ডা হামলা চালায়। একের পর এক গুন্ডা তাকে মারতে আসে, কিন্তু দেব সবাইকে মেরে দেয়। তারপর বাসায় গিয়ে দিয়াকে দেখেও সে চিনতে পারে না। তবে এত কিছু হওয়ার পরও দেবের স্মৃতি ফিরছিল না, তাই সে পরদিন ডাক্তারের কাছে যায় এবং জিজ্ঞাসা করে আমি কবে পুরোপুরি আমার স্মৃতি ফিরে পাবো। ডাক্তার সঠিক কোনো সময় বলে না। এরপর সে ডিউটিতে জয়েন করে। এরপর দেব জানতে পারে যে বান্টিকে সেই দিনের দুর্ঘটনার সময় বিল্ডিং এর সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, কিন্তু বান্টি তখনও পলাতক ছিল। দেব তার ভাঙা ফোনটি মেরামত করায়, যা দুর্ঘটনার সময় ভেঙে গিয়েছিল। ফোনটি ঠিক হওয়ার পর দেবা জানতে পারে যে সে এবং দিয়া বিয়ে করতে চলেছে। এই কারণে দেব দিয়ার সঙ্গে দেখা করতে যায়। ঠিক তখনই দেব আবার সবুজ রঙের সেই গাড়িটি দেখতে পায়। এতে দেব একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। আসলে যখন হলুদ আলো একটি নীল গাড়ির উপর পড়ে তখন সেটি সবুজ দেখায়। এর মানে তারা এতদিন ধরে ভুল গাড়ির খোঁজ করছিল। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, দেবের স্মৃতিভ্রষ্ট হওয়ার বিষয়টি শুধু ডাক্তার এবং ফারহান ছাড়া কেউ জানতো না। এবার দেব আরও একটি নতুন তথ্য পায়। মন্দার তার দল নিয়ে এতদিন লুকিয়েছিল। পুলিশ অভিযান চালিয়ে মন্দার ও তার সহযোগীদের গ্রেপ্তার করে। তবে মন্দার গুলিবিদ্ধ হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এতদিনে রোহানের মৃত্যুর 1 বছর পেরিয়ে গেছে এবং তার মৃত্যুবার্ষিকীতে দেব সেখানে যায়। সেখানেই রোহানের প্রেমিকা নেহা দেবকে বলে তুমি অ্যাক্সিডেন্টের আগের ঘটনাগুলো কাউকে বলনি, তার জন্য ধন্যবাদ। পরের দিন এই ঘটনাটি জানতে দেব নেহার সাথে আবার দেখা করতে যায়। এখানে দেব নেহার ফোন টেনে নেয় এবং সেখানে একটি ভিডিও দেখতে পায়। ভিডিওতে রোহান মৃত্যুর আগে নেহাকে একটি বক্তব্য দিয়েছিল। সেখানে রোহান বলেছিল দেব তার ছোটবেলার বন্ধু, তার ধরন ভুল হতে পারে কিন্তু তার চেয়ে ভালো অফিসার আর কেউ নেই। রোহান আরও বলেছিল আমি যে পুরস্কার পেয়েছি সেটার প্রকৃত দাবিদার আমি নই বরং দেব, কারণ প্রভাতকে হত্যা করেছে দেবী। রোহান এই বক্তব্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলার জন্য সাজিয়েছিল, কিন্তু পুরোটা বলার আগেই তাকে হত্যা করা হয়। আসলে প্রভাতের মৃত্যুর পর যে পুরস্কার রোহানকে দেওয়া হয়েছিল সেটি ফিরিয়ে নেওয়া হতো যদি এই ভিডিওটি সবার সামনে আসতো, কারণ এতে প্রমাণ হতো যে প্রভাতকে রোহান নয় দেব হত্যা করেছিল। এ কারণেই নেহা দেবকে বলেছিল যেন এই বিষয়টি কাউকে না বলে। এরপর হত্যাকাণ্ডের রহস্য সমাধানের জন্য জেল থেকে এক কয়েদিকে আনা হয়। সে একজন টপ শুটার। যখন সে রোহানের হত্যার ভিডিওটি দেখে তখন সে বলে রোহান যখন একেবারে স্পষ্টভাবে টার্গেটে ছিল তখন শুটার তাকে সঙ্গে সঙ্গে গুলি করেনি কেন। এরপর সবাই সেই বিল্ডিংটিতে যায় যেখানে দেব প্রথমবার শুটারকে দেখেছিল।
গিয়েছিল, কিন্তু লোকটি সেখানে গিয়ে বলে এখান থেকে গুলি চালানো সম্ভব নয়, যদি আমি শুটার হতাম তাহলে আমি এই বিল্ডিং থেকে নয় সামনের বিল্ডিং থেকে গুলি চালাতাম। এরপর সবাই উল্টো দিকের বিল্ডিংটিতে যায়, সেখানে গিয়ে বলে এটাই আদর্শ জায়গা গুলি চালানোর। তখন অন্যরা বলে সেই সময় তো এখানে কেউ ছিল না। তখন লোকটি বলে রোহানকে হয়তো দূর থেকে মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করে একটি টাইমার গান ব্যবহার করে হত্যা করা হয়েছিল। শুটার তখন ঘটনাস্থলে উপস্থিত ছিল না। এদিকে এই কেসের তদন্তে অনেক দেরি হয়ে যাওয়ায় দেবকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ দেবের টিমও জেনে গিয়েছিল যে তার স্মৃতি হারিয়েছে, যার ফলে সে আর এই কেস সঠিকভাবে তদন্ত করতে পারছে না। সেই সময় দেব জানতে পারে তারা যে গাড়িটির খোঁজ করছিল সেটি রোহানের হত্যার সময় পর্যন্ত থানায় ছিল, কিন্তু কারা সেই গাড়িটি চুরি করে এবং পরে ধ্বংস করে ফেলে রেখে যায়। কেস থেকে সরিয়ে দেওয়ার পর দেব আবার সমস্ত ফাইলগুলো অ্যানালাইসিস করতে থাকে। এদিকে মন্দারের জ্ঞান ফিরে আসে। এখন দেবকে মন্দার বলে যে পুলিশের ভিতর একজন ছিল যার নাম বুল। এই ব্যক্তি প্রভাতকে ইনফরমেশন দিত, যার কারণে প্রভাত বারবার বেঁচে যেত। যেহেতু প্রভাত মারা গিয়েছে তার ফোনটি পুলিশ খুঁজে পায় এবং এর বিস্তারিত জানার জন্য দেব ফরেন্সিক্স বিভাগে যায়। এখানে দেব জানতে পারে যে এই ফোনের সিমটি বিহারের একজন রবিলাল নামে ব্যক্তির নামে রেজিস্টার্ড এবং এই ব্যক্তিটি অনেক আগে মারা গিয়েছে, তাই কেউ রবিলালের সিম অন্যভাবে ব্যবহার করছে এবং এই সিমের মধ্যে একটি নম্বর সেভ করা ছিল বুল নামে, যিনি প্রভাতকে রেড করার আগে তথ্য দিত। এবার দেব ওই সিম থেকে ইনকামিং অ্যান্ড আউটগোয়িং সকল কলের বিস্তারিত সংগ্রহ করে। এরপর দেব ফারহানকে একটি ফাইল দেয় এবং বলে কেন কিভাবে এইসবের উত্তর এই ফাইলে রয়েছে, কিন্তু ফাইলের শেষ পাতা খালি রয়েছে, সেটা আপনাকে ফিল আপ করতে হবে। তখন আমরা জানতে পারি সব থেকে কঠিন সত্যটি, রোহানের হত্যাকারী আর কেউ নয় বরং তারই ছোটবেলার বন্ধু দেব। যা শুনে নিশ্চয়ই হতবাক হয়ে গেলেন। এক পুলিশের হাতে অপর পুলিশ খুন, নাকি বন্ধুর হাতে বন্ধু খুন? এবার দেব ফারহানকে বলে যেদিন রোহান পুরস্কার গ্রহণ করতে যাচ্ছিল সেদিন বুলও সেখানে ছিল, কারণ বুল আর কেউ নয়, সে ছিল দেব নিজেই। তখন দেব ফারহানকে বলে কেন এবং কিভাবে সে রোহানকে মেরেছে। আসলে এটা রোহানের পুরস্কার অনুষ্ঠানের আগের ঘটনা। রোহান দেবকে বলেছিল রবিলাল মারা গিয়েছে, কিন্তু তার সিম এখনো সক্রিয় এবং প্রভাত একই নাম্বার থেকে তথ্য পাচ্ছিল, তাও প্রত্যেকবার রেড করার আগে। রোহান বলে লাস্টবার যখন প্রভাত যাদবকে কল করা হয়েছিল তখন ওই নাম্বারটি যেই লোকেশনে ছিল তুমিও ওই লোকেশনে ছিলে এবং প্রতিটি কলের লোকেশন তোমার সাথে ম্যাচ করে। রোহান দেবকে প্রশ্ন করে তুমি কেন এসব করছো? তখন দেব বলে যখন আমি ছোট ছিলাম তখন একদিন দীপাবলিতে অনেক ক্ষুধার্ত ছিলাম, বাড়িতে কিছুই ছিল না। তখন প্রতিবেশী একটি মিষ্টির বাক্স পাঠিয়েছিল যা পুরো আমি খেয়ে ফেলি, কিন্তু বাবা যখন ঘরে এসে শুনলেন আমি খেয়েছি তখন পিটিয়ে আমার পা ভেঙে দিয়েছিলেন। সেই সময় প্রভাত যাদব হাসপাতালের বিল পরিশোধ করেছিলেন, তাই সেই থেকে দেব প্রভাতের জন্য কাজ করতে শুরু করেছিল। এবার দেব রোহানের কাছে গিয়ে একটি সুযোগ চায় যাতে সে তার ভুলগুলো শোধরাতে পারে এবং দিয়াকে বিয়ে করতে পারে, কিন্তু রোহান দেবকে দ্বিতীয় সুযোগ দেয় না, কারণ এখন রোহান দেবকে সবার সামনে প্রকাশ করতে যাচ্ছিল। আর তাই দেব আগে থেকেই রোহানকে মারার জন্য একটি টাইমার গান সেট করে রেখেছিল এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানের দিনই দেব রোহানকে রিমোট গান দিয়ে গুলি করে হত্যা করে। শুধুমাত্র সত্য লুকাতে এভাবে পরিকল্পনা করে নিজের বন্ধুকে হত্যা করে। এই খুনের রহস্য জানার পর দেব এখন আর পুলিশ অফিসার নয়, সে একজন হত্যাকারী। কিন্তু হত্যাকারী হিসেবে ধরা পড়ার পর সে জেলে যাওয়ার আগে দিয়ার সাথে দেখা করতে চায়। এরপর 6 মাস পরে জেলে একটি দৃশ্য দেখানো হয় যেখানে সব কয়েদিরা পুলিশের সঙ্গে মারামারি করে এবং পুলিশকে বাঁচানোর জন্য দেব সেই কয়েদিদের সবাইকে মারধর করে। এভাবেই সিনেমার সমাপ্তি ঘটে। এই সিনেমাটি শুরুতে অ্যাকশন নির্ভর হলেও ইন্টারভেলের পর এটি একটি সাসপেন্স থ্রিলার সিনেমায় পরিণত হয় এবং এই সিনেমাটি শুরুতে অ্যাকশন নির্ভর হলেও ইন্টারভেলের পর এটি একটি সাসপেন্স থ্রিলার সিনেমায় পরিণত হয় এবং পুরো সিনেমা রোহানের হত্যাকারীকে সেটা সমাধান করতে ব্যয় হয়। যদিও সিনেমাটির সাসপেন্স ভালোভাবে দেখানো হয়েছে, তবে সিনেমাটির 1 ঘন্টার মতো যে উত্তেজনা থাকে তা ইন্টারভেলের পর শেষ হয়ে যায়, অর্থাৎ এক সময় একটু বিরক্তিকর মনে হতে শুরু করে, তবে শেষের টুইস্ট দেখার পর মোটামুটি পুষিয়ে দিতে পারবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কথা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত গুড বাই।